পিনাকি ভট্টাচার্য সাম্প্রতিক একটা ভিডিও করছে, আমার নজরে আসলো আর কি। সে বাংলাদেশের মানুষকে তরিকা বাতলাচ্ছে যে ভারতকে কিভাবে সাইজ করতে হবে, এবং প্রতিনিয়ত দেখা যাবে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। বস্তুত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার না, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ এবং হিংসাত্মক মনোভাব জিয়ে রাখার সে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে সে আল্লাহর নাম করে অনেক সময়। এখন সে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে নাকি? জি না, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সে একজন পাড় নাস্তিক, সে কিন্তু একজন পাড় নাস্তিক। বাট মুমিন মুসলমানদেরকে কিভাবে বোকা বানাতে হয়, বুদ্ধ বানাতে হয়, এই টেকনিকগুলো সে খুব ভালো করে জানে। এই জন্যে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ এবং আল্লাহর নাম নেয় আর কি। কিন্তু সে তো আর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এবং করবেও না, করার কথাও না। কারণ পাড় নাস্তিক, সে কি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি? সে ইসলাম ধর্ম কী জিনিস খুব ভালো করেই জানে। এখন কথা হচ্ছে যে তাহলে সে যেহেতু নাম শুনে তো সে হিন্দু ঘরে জন্ম, কিন্তু সে হিন্দু ধর্মও বিশ্বাস করে না, প্রশ্ন ওঠে না। তাহলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করার এই যে ভয়ঙ্কর মনোভাব, এইটা কেন? এইটা হচ্ছে বাংলাদেশে এসে যে কোনোভাবে ভয়ঙ্কর রকমভাবে নিগৃহীত, ক্লিয়ার, ভয়ঙ্কর রকমভাবে নিগৃহীত। এবং নিগৃহীত হওয়ার কারণে তার মনের মধ্যে বা তার চরিত্রের মধ্যে একটা প্রচণ্ড রকমভাবে বাংলাদেশ বিদ্বেষী একটা চেতনা কাজ করে, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে। আমার যেটা মনে হয়, তার বিভিন্ন বক্তব্য বিবৃতি শুনে আমার যেটা মনে হয়, শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে তার যে মনোভাব, এটা হলে না, এটা চাইতে বেশি মনোভাব হচ্ছে মুসলিম এবং ইসলামের ব্যাপারে তার প্রচণ্ড রকমভাবে বিদ্বেষ। সে ইসলাম ধর্মকে ভালো করে পড়াশোনা করে সে বুঝতে পারছে এই ইসলাম ধর্মটা কোনোভাবেই এই আধুনিক সমাজের জন্য উপযোগী না। এটা ওই 1450 বছর আগে আরবের ভূমিতে হয়তো প্রযোজ্য ছিল, বাট বাংলাদেশ এখন এই 21 শতাব্দীর জন্য কোনো দেশের জন্য প্রযোজ্য না, এটা সে কিন্তু খুব ভালো করেই জানে। তো তাই যদি হয়, তাহলে বাংলাদেশের মানুষকে সে মৌলবাদী হতে উৎসাহিত করে, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য উৎসাহিত করে, এটা রহস্যটা কী? আমি অনেক বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছি, এবং আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এ ধরনের একটা উপসংহারে আসি। বাস্তব ক্ষেত্রে আমাকে কিন্তু স্বীকার করতেই হবে, কারণ আপনি বাংলাদেশের এই ধর্মোন্মাদ জনগোষ্ঠীকে যতই ধর্মের ভিতরকার অসারতা আপনি তাদের সামনে তুলে ধরেন না কেন, তারা আপনার বক্তব্য গ্রহণ তো করবেই না, উল্টে আপনার ওপর ক্ষেপে যাবে। এবং একটা পর্যায়ে আপনার বক্তব্য কি হবে, মনে করেন যে আমি যেমন এই যে ইউটিউব ভিডিও বানাই, এই ইউটিউব ভিডিও তারা যে দেখবেও না, অর্থাৎ বর্জন করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ধর্মের অসারতা প্রকাশ করে যে ভিডিও দেওয়া হচ্ছে, যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তারা কিন্তু আর এইটা কখনোই শুনবে না। তাহলে কি পুরো পরিশ্রম বেকার না? তাহলে একটা ভিন্ন টেকনিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ইসলামের বক্তব্য দিয়ে ইসলামের ব্যাপারে মানুষকে আরও বেশি মৌলবাদী করে তুলতে হবে, একেবারে আইএসের মতো করে তুললে তারপরে তখন এদের প্রতি কী হবে? যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, একসময় ধর্মপ্রাণ দেশ ছিল বাংলাদেশ, তাই না? এরকম আমরা দেশের মানুষ ছিল ধর্মপ্রাণ। তখন কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে একটা ওই টেরোরিস্ট ব্রিডিং দেশ, এটা কিন্তু প্রচলিত ছিল না। সর্বপ্রথম বাংলাদেশ যে একটা টেরোরিস্ট ব্রিডিং কান্ট্রি, এটা চালু হয় কিন্তু ওই যে 16 সালে, হ্যাঁ, ওই যে হোলি আর্টিজানে যে 18-20 জন যে বিদেশিদেরকে হত্যা করলো, তখনই বোঝা গেল যে হ্যাঁ, বাংলাদেশে সত্যি সত্যি টেরোরিস্ট ব্রিডিং একটা কান্ট্রিতে পরিণত হয়ে গেছে। তো তখন হচ্ছে কি, যে কোনোভাবে হোক আওয়ামী লীগ সরকার ম্যানেজ আসলে করতে পারে নাই, উপরে হয়তো প্রলেপ দিছিল, কিন্তু বাইরের দেশগুলো যা বোঝার তারা বুঝে গেছিল। তো এখন এই বাংলাদেশের মানুষকে যেহেতু ধর্মের ভিতরের অসারতা বলে কোনোভাবে এদেরকে লাইনে আনা যাবে না, তাহলে এদেরকে কী করতে হবে? প্রচণ্ড রকমভাবে উগ্রবাদী করতে হবে, সাম্প্রদায়িক করতে হবে, ভয়ঙ্কর রকমভাবে উগ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেন এরা পার্শ্ববর্তী অমুসলিম দেশের সাথে
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এবং ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ হয়ে তাদের সাথে পায়ে পাড়া দিয়ে জ্ঞানদাম করবে এবং জ্ঞানদাম করলে পরে তখন এই বাংলাদেশ প্রচণ্ড রকমভাবে নিষ্পেষণের শিকার হবে, খালি প্রতিবেশী দ্বারা না, আন্তর্জাতিকভাবেও। এবং এরপর বাংলাদেশের মানুষ যদি উপলব্ধি করে যে তারা যে ধ্যান ধারণা এবং আদর্শ এবং ধর্মবিশ্বাস লালন এবং পালন করে, এইটা দিয়ে আর যাই হোক একবিংশ শতাব্দীতে টিকে থাকা যাবে না। এটা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি। আমার কাছে পিনাকি ভট্টাচার্যের যাবতীয় বক্তব্য বিবৃতি শুনে সেটাই মনে হয়েছে। দেখবেন যে আওয়ামী লীগের ব্যাপারে সে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ক্ষুব্ধ। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সে কিন্তু খুব নিম্নভাবে দেখে এবং সে ব্যাপারে কিন্তু সে বলে। কেন বলে? এটারও কিন্তু যথেষ্ট আমি যুক্তিসঙ্গত কারণ দেখি। কারণটা হচ্ছে এই যে আওয়ামী লীগ আসলে এরা কি অসাম্প্রদায়িক কোনো দল? বাংলাদেশের অনেক মানুষ আছে বঙ্গবন্ধুকে নিয়ে আদিক্ষেতা করে, তার ব্যাপারে তাদের বিরাট একটা আবেগ আছে। কিন্তু কথা হচ্ছে বঙ্গবন্ধুর কোনো কী ধরনের আদর্শ ছিল বলেন তো? সে কি কোনো উদার কোনো মানুষ ছিল? ধর্মনিরপেক্ষ কোনো মানুষ ছিল? সেও কিন্তু ধর্মনিরপেক্ষ কোনো মানুষ ছিল না। 1972 সালে যখন বঙ্গবন্ধু ওই যে সংবিধান রচনা করতে বলেন এবং ডক্টর যে কামাল হোসেন উনি যে সংবিধান রচনা করেন অন্যান্য আরও লোকজন নিয়ে, তো দেশের মূল ভিত্তি কী হবে সেখানে লেখা হলো যে দেশ পরিচালিত হবে 4টা মূল ভিত্তিতে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। এর মধ্যে একটাও কি এই শেখ মুজিবুর রহমান কি অনুসরণ করতো না? গণতন্ত্র সে কি অনুসরণ করতো না? গণতন্ত্র অনুসরণ করলে তার বাকশাল বানাতো না, তাই না? সমাজতন্ত্র সে কি অনুসরণ করতো না? আমার ধারণা সে সমাজতন্ত্র কি জিনিসটা জানতোই না। আপনারা যে যত কথাই বলেন না কেন, শেখ মুজিবুর রহমানের লেখাপড়া কিন্তু খুব বেশি ছিল না। তার ভিতরে যে মেধা, যে জ্ঞান, নলেজ, উইজডম, এইগুলা কিন্তু কিছু ছিল না। এবং এইগুলো কিছু ছিল না বলে বাঘের মতো হুঙ্কার দিয়ে নানা রকম কথা বলতো। আপনারা খেয়াল করবেন, যারা জ্ঞানী হয়, যারা গুণী হয়, যাদের মধ্যে অনেক লেখাপড়া থাকে, তারা কিন্তু হুটহাট করে বাঘের মতো হুঙ্কার দেয় না। ক্লিয়ার? বঙ্গবন্ধু বাঘের মতো হুঙ্কার দিত, এটা রাইট, কিন্তু তার কিন্তু লেখাপড়া অত ছিল না। এবং আই এম ভেরি শিওর হি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট সোশ্যালিজম আর কমিউনিজম। না, আমার তো মনে হয় না। শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতার সময় বাংলাদেশের সাহায্য করছিল, এই জন্যে সোভিয়েত ইউনিয়নকে সন্তুষ্ট করার জন্যে এই সমাজতন্ত্র শব্দটা ওই ইসের মধ্যে ঢুকাইছিল, কিন্তু সে কখনোই সোশ্যালিস্ট ছিল না। এইবার আসে না ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু কি ধর্মনিরপেক্ষ ছিল নাকি? একেবারেই না। সেটা কিভাবে আমরা প্রমাণ পাই? স্বাধীনতার জাস্ট পরপরই এই যে আজকে ইসলামিক ফাউন্ডেশন কার দ্বারা তৈরি? এই শেখ মুজিবুর রহমানের দ্বারা তৈরি। এই যে শত্রু সম্পত্তি যেটা পাকিস্তানে ছিল, যে হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করা আর কি, অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে কোনো হিন্দু বাইরে গেলে সে শত্রু এবং তার সম্পত্তি কি সরকার দখল করে নেবে, যেটা ছিল এনিমি প্রপার্টি, বাংলার শত্রু সম্পত্তি। বঙ্গবন্ধু এই আইন কি বাতিল করছিল? স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে হিন্দুরা ভাবছিল যে এই আইনটা বাতিল হয়ে যাবে, বঙ্গবন্ধু কিন্তু এটা বাতিল করে নাই। উনি কী করলেন? শত্রু সম্পত্তি নামটা পাল্টে শুধুমাত্র অর্পিত সম্পত্তি করলেন, আর ভিতরের বিধিবিধান সবই একই। অর্থাৎ তখন এটা হয়ে গেলে ভেস্টেড প্রপার্টি। আগে হিন্দুরা শত্রু ছিল, শত্রু না হয়ে এইবার বাংলাদেশ থেকে যে হিন্দুরা বাইরে চলে যাবে তাদের সম্পত্তি তারা সরকারকে হ্যান্ড ওভার করে গেছে এইটা। কিন্তু কোনো মুসলমান বাংলাদেশ থেকে চলে গেলে তার সম্পত্তি কিন্তু হ্যান্ড ওভার হতো না, ভেস্টেড হতো না। তো এটা কি প্রমাণ করে? বঙ্গবন্ধু কি ধর্মনিরপেক্ষ ছিল? মোটেও না। তারপরে দেখেন যে স্বাধীনতা যুদ্ধের সময় একটা মুসলিম দেশ এই স্বাধীনতার পক্ষে ছিল না, অথচ মাত্র 2 বছরও যায় নাই, তখন এই বঙ্গবন্ধু কী করছে? ওই ওআইসিতে যোগ দেওয়ার জন্য পাগলের মতো ছুটে গেছে এবং 2 বছর পরে সেই ভুট্টোর সাথে দেখা হওয়ার সঙ্গে, যে ভুট্টো ছিল বাংলাদেশের ম্যাসাকারের মাস্টার মাইন্ড, 25 যে মার্চ বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়া হয়েছিল এবং গোটা 9 মাস ব্যাপী 30 লক্ষ লোক যে মারা গেল বঙ্গবন্ধুর ভাষ্য মতে, আর 2 লক্ষ যে মা বোনের ইজ্জত নষ্ট হলো, এটার জন্য দায়ী ছিল ভুট্টোই আসলে তৎকালীন যে ওই সামরিক শাসক তাদেরকে বুদ্ধি দিয়েছিল। তা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এইগুলো জানতেন না? অবশ্যই জানতেন। সেই ভুট্টোর সাথে উনি গিয়ে কোলাকুলি করলেন।
তো এটা তো গোটা জাতির সাথে বেইমানি করা হয়েছিল, তাই না? অর্থাৎ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে যেভাবে ফুলায় ফাঁপায় তার যে বিশালত্ব প্রকাশ করে, বিষয়টা হলে মোটেও তা না। তবে অবশ্যই পাকিস্তান থেকে একটা স্বাধীন বাংলাদেশ হওয়া, এটার জন্য তার অবদান আছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই না যে ওনার খুব জ্ঞান বুদ্ধি বিবেক ছিল, দূরদর্শিতা ছিল, এগুলো কিছুই ছিল না। এবং উনি কোনো অসাম্প্রদায়িক উদার মানসিকতা সম্পন্ন মানুষও ছিলেন না। ক্লিয়ার? এই পিনাকি ভট্টাচার্য এই বিষয়গুলো খুব ভালো করে জানে, কারণ সে ভালো করে পড়াশোনা করে। সুতরাং এই শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা দেখানোর তেমন কোনো সুযোগ নাই, কারণ সে তো হিন্দু ঘরে জন্ম। এবং আমার ধারণা তার পরিবারের হয়তো খোদ তার নিজের পরিবার অথবা পরিবারের কোনো আপনজন এই শত্রু সম্পত্তি তথা অর্পিত সম্পত্তির আন্ডারে জায়গা সম্পদ খুইয়েছে। হিন্দুদের মধ্যে যখন আওয়ামী লীগ বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করবে, তখন বুঝতে হবে যে সরাসরি এই আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত। কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে আবার আওয়ামী লীগের পক্ষে তারা থাকে, কারণ আলটিমেটলি অন্য রাজনৈতিক দলগুলো এরা তো সরাসরি সাম্প্রদায়িক দল, তাই না? সরাসরি তারা সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী। এই জন্য সবে ধন নীলমণি শেষমেশ আবার ওই অত্যাচারীর কাছেই গিয়েই আবার আশ্রয় নেয়, কারণ এর একটু মিষ্টি মিষ্টি কথা বলে। সুতরাং এই আওয়ামী লীগ দলটা কোনোভাবেই কোনো উদার গণতান্ত্রিক কোনো দেশ না। এবং শেখ হাসিনার আমলেও তো আমরা দেখছি যে কত গণতান্ত্রিক ছিল, তাই না? হয়তো সে যে স্বৈরাচারী হয়েছিল অনেক কারণ থাকতে পারে, বাট আলটিমেট বক্তব্য কি, আওয়ামী লীগ কোনো উদার গণতান্ত্রিক কোনো দল না। তারা মুক্তিযুদ্ধের নামটাকে ব্যবহার করে, চেতনাটাকে ব্যবহার করে ব্যবসা করে, এবং সেটাই করে গেছে। অর্থাৎ এদের সাথে জামাত ইসলাম, এদের সাথে বিএনপির কোনো তফাৎ নাই। কিন্তু যেহেতু আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান ছিল সেই স্বাধীনতা যুদ্ধের নায়ক, এই জন্যে এরা এই সুবিধাটা পায় এবং এটাই ভোগ করে এরা এই লুটপাট করে খেয়েছে। এবং এই পিনাকি ভট্টাচার্য খুব ভালো করেই জানে যে বাংলাদেশে হিন্দুদেরকে সবচাইতে বেশি শোষণ করছে এই আওয়ামী লীগের লোকজনরা। হিন্দুদের জায়গা সম্পত্তি এবং সুন্দরী নারী যেগুলো আছে, এর একটা মানে বড় অংশই এই আওয়ামী লীগের লোকজনই দখল করছে। এবং আমার কেন জানি মনে হয় পিনাকি ভট্টাচার্যের পরিবারের বা তার অত্যন্ত আশেপাশের পরিবারের কোনো মেয়েকে হয়তো কোনো আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো লোক ভাগিয়ে নিয়ে গেছে। এবং এ ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এদের মানসিকতা এরকম হতে পারে। ক্লিয়ার? আসল কথা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের যে দেশের প্রতি দেশপ্রেম নেই, আমার সেটা মনে হয় না। কিন্তু ওই যে বললাম যে দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় যে মানে উগ্রতার কারণে, তাই না? তো এদেরকে তো ওই যে বললাম যে ধর্মের ভিতরকার অসারতা দেখালে যেহেতু এরা কোনোভাবে ফিরবে না এবং এর কথা শুনবেই না, তাহলে ঠিক আছে, তোরা যেটা চাস সেটাই করা হোক, কাটা দিয়ে কাটা তোলা হোক, তা তোরা সেইটাই হ। এরপরে ভারতের সাথে গ্যাঞ্জাম করে ভারত তোদের শেষাদিক, আন্তর্জাতিকভাবে শেষাদিক, তোদের দেশে দুর্ভিক্ষ মহামারী হোক, এবং এরপরে যদি তোদের উপলব্ধি হয়। সে এই টেকনিক অবলম্বন করছে। এই যে সে সারাক্ষণ ওই যে ভারতের ওই যে পূর্ব অঞ্চল বিভক্ত হয়ে যাওয়ার ব্যাপার উস্কানি দেয় না। আমি যদি তাত্ত্বিকভাবে ধরে নেই যে ওই 7টা রাজ্য মনে করেন স্বাধীন হয়ে গেল, তাতে কি বাংলাদেশের কোনো সুবিধা হবে? কোনো সুবিধা হবে না। ওই 7টা রাজ্য কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করবে? জি না, আমার তা মনে হয় না। কারণ ওই জায়গায় রাজ্যগুলো হবে কি খ্রিস্টান রাজ্য হতে পারে বুদ্ধিস্ট রাষ্ট্র, এরকম, তাই না? তো ওরা কি এই ধর্মোন্মাদ জাতিগোষ্ঠীর একটা দেশ বাংলাদেশ, তাদের সাথে কি ওরা সুসম্পর্ক করবে নাকি? মোটেও করবে না। এই যে মায়ানমারে আরাকান অঞ্চলে যে আরাকান আর্মি যে জায়গা দখল করছে, তো তা হ্যাঁ, এতে করে বাংলাদেশের মানুষ খুশি হতে পারে যে রোহিঙ্গাদেরকে খেদিয়ে দিয়েছিল আরাকান ওই মায়ানমার সরকার, এখন আরাকান আর্মি তাদেরকে ভালো মতো সাইজ করে দিয়েছে, তাই না? তো এতে করে কি বাংলাদেশের মানুষ আশা করবে যে আরাকান আর্মি এখন যদি ওখানে একটা স্বাধীন রাজ্য গঠন করে, তারা কি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ হবে? না, তা হবে না। এখানে ব্যারিকেড কোনটা? ধর্ম। অর্থাৎ এই মুসলমানদেরকে এখন অমুসলিমরা চেনে যে এরা আসলে কারা। অর্থাৎ ওই 7টা রাজ্য যদি স্বাধীন হয়েও যায়, তাহলেও কিন্তু বাংলাদেশের তাতে লাভ হতো নাই, বরং ভারত গণতান্ত্রিকভাবে এতদিন নানা কায়দায় বাংলাদেশকে যে প্রেশার ক্রিয়েট করতো না, ওই 7 রাজ্য হয়তো সেই কাজটাই করবে।
কেন করবে জানেন? কারণ ওই সমস্ত রাজ্যগুলো তখন বেশি সম্পর্ক তৈরি করবে চায়নার সাথে। আর চায়না মুসলিমদের ব্যাপারে কত কট্টর সেটা তো আপনারা সবাই জানেন। সেই জিনজিয়াং প্রদেশে সেখানে ব্যাপকভাবে মসজিদ কি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে টয়লেট বানাচ্ছে, চিন্তা করেন। আর সেখানে কেউ মুসলমান হয়ে ঘরে যদি কোরআন রাখে, আরবি কোরআন, তাহলে তার জেল হাজত ফাঁস হয়ে যায়। ওই সময় ওই চায়নার সাথে সম্পর্ক রাখবে এবং তখন এই বাংলাদেশ আরও বিপদে পড়বে। এখন চায়নার সাথে বাংলাদেশের ভালো বন্ধুত্ব, শুধুমাত্র চায়নার সাথে বাংলাদেশের কোনো বর্ডার নাই, ক্লিয়ার। বর্ডার না থাকার কারণে বাংলাদেশের প্রতি এই চায়না তেমন বৈরিতা প্রদর্শন করে না, শুধুমাত্র তাদের বাণিজ্যিক পার্টনার হিসাবে, মার্কেট হিসাবে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশের সাথে যদি এই চায়নার কোনো দিন কোনো সীমান্ত হয়, যেমন ওই সেভেন সিস্টার্স যদি হয় স্বাধীন হয়ে, তারা যদি একটা পর্যায়ে গিয়ে যদি ওই যে ওই চায়নার সাথে যোগ দিয়ে বসে, আমি তাত্ত্বিকভাবে যদি ধরি, তখন বাংলাদেশের কি সুবিধা হবে কি মনে হয়? জি না, আরও বেশি ভয়ঙ্কর রকমভাবে বিপদে পড়বে। কারণ ওখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত না চায়নায়, অতএব ওরা ওই যে সিদ্ধান্ত নেবে সাথে সাথে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু ভারত যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ যদিও তার প্রচণ্ড রকম বিরোধিতা করে, তারপরেও কিন্তু এই বাংলাদেশের এগেনস্টে খুব কঠোর ভূমিকায় যেতে পারে না। সুতরাং এই যে এই পিনাকি ভট্টাচার্য যে কাজটা আসলে করতে চাচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হলো যে বাংলাদেশকে সে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। বাট যে তরিকায় মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী যেমন জ্ঞান বিদ্যা শিক্ষা অর্জন করে তারা আস্তে আস্তে আলোকিত হয়ে হয়তো তাদের দেশ গড়ায় ব্রতী হয়েছে, এটা সম্ভব হয়েছে তারা মুসলমান ছিল না। আপনারা ইউরোপের যদি ইতিহাস দেখেন তাহলে ঘটনা তাই। সেখানে এই মুসলিম ধর্মান্ধতার চাইতে ওই খ্রিস্টান ধর্মান্ধতার মাত্রা অনেক বেশি ছিল। তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতো, সেই রবার্ট ব্রুনো অথবা অনেক মেয়েকে ধরে জীবন্ত ডাইনি হিসাবে পুড়িয়ে মারতো, এইরকম করতো। মুসলমানরা তো অন্তত সেটুক করে নাই, তাই না? করছে? করে নাই। তারা আস্তে আস্তে জ্ঞানবিদ্যার দিকে অগ্রসর হয়েছে, শুধুমাত্র তাদের ধর্মীয়ভাবে এটা তাদের বাধাগ্রস্ত করেনি, বা যে কোনোভাবে হোক তারা সেখান থেকে সেই ধর্মান্ধতা থেকে মুক্ত হয়ে আজকে তারা পৃথিবীর সভ্য দেশগুলোতে পরিণত হয়েছে। বাট মুসলমানদের ক্ষেত্রে সেটা ঘটেনি। অতএব এটা একটা সমস্যা। এদের যে জিনিসটা হবে, এদের যা এরা বিশ্বাস করে সেটা এদেরকে ইমপ্লিমেন্ট করতে দিতে হবে। দেওয়ার পরে তারপরে নিজেরাই উপলব্ধি করবে যে আসলে তারা কি আসলে দুনিয়াতে বেঁচে থাকতে চায় নাকি ধ্বংস হয়ে যেতে চায়। তো আমার কাছে এটাই মনে হয়েছে, এখন ভুলও হতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে মানে এটাও বলতে হবে যে ইলিয়াস হোসেন কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। ইলিয়াস হোসেন কিন্তু মনে প্রাণে চায় বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, এবং সে কিন্তু এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করে ওটাই শ্রেষ্ঠ শাসন। এখানে দেখেন যে দুইজনই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। পিনাকি ভট্টাচার্য চায় এইটা করলে পরে বাংলাদেশ শিক্ষা পেয়ে যদি আবার উঠে দাঁড়ায়, যদি উপলব্ধি করে যে হ্যাঁ এইটা দিয়ে আসলে চলবে না। আর ওই যে ওই ইলিয়াস হোসেন সে কিন্তু এটা চায় না, সে চায় হ্যাঁ ইসলামী শাসন চালু হোক, এবং সে দৃঢ়ভাবে বিশ্বাস করে ওটাই হলো শ্রেষ্ঠ সিস্টেম, ওটা হলেই বাংলাদেশ সামনের দিকে এগোবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিনাকি ভট্টাচার্য এবং এই ইলিয়াস হোসেন। আমার এদের কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে। ধন্যবাদ।